ওয়েলকাম টু বিএসএসআই বেলুড়। আজকে 2009 সালের দুটো শিফট হয়েছিল, তার শিফট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করি আমরা অঙ্ক। প্রথম অঙ্ক দেখো কি বলছে, রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিন এবং 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করছে, তাদের আয়ের অনুপাত কত? ঠিক আছে, এই হচ্ছে প্রথম অঙ্ক। কি বলছে, রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিন এবং 20 দিনে করতে পারে। তাহলে রাম কাজটা করছে কত দিনে? 15 দিনে। আর শ্যাম কাজটা করছে কত দিনে? 20 দিনে। এবার বলছে এরা তো কাজটা সম্পন্ন করলো, এদের আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত কত মানে কি? আয় কার রেসপেক্টে হয়? তো যে যত দক্ষ তার আয় তত বেশি হবে, মানে যার দক্ষতা যত বেশি তার আয় তত বেশি হবে। তার মানে আয়ের রেশিও ইজ ইকুয়াল টু দক্ষতার রেশিও। আমি লিখে দিই কথাটা, আয়ের রেশিও ইজ ইকুয়াল টু দক্ষতার রেশিও। দক্ষতা মানে কি? দক্ষতা মানে হলো এফিসিয়েন্সি। আমরা যেটা অলরেডি বলেছি তোমাদের, দক্ষতা মানে হলো এফিসিয়েন্সি। ওকে, তাহলে এদের ডে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? তাহলে আমি যদি বলি রাম আর শ্যাম, তাহলে ডে হিসাবে কত হচ্ছে এদের? রাম কত দিনে করে? 15 দিনে, আর এ করে 20 দিনে। তাহলে ডে এর যদি রেশিও এটা হয়, তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে? উল্টে যাবে, 20:15। তার মানে 5 4 20, 5 3 15, 4:3। এবার আমি কি বলেছি? এফিসিয়েন্সি রেশিও আর আয়ের রেশিও সবসময় সমান হয়। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি 4:3 হয়, তাহলে এটা সমানই আয়ের রেশিও। এটা সমানই আয়ের রেশিও। তাহলে আয়ের রেশিও কত হবে? 4:3। বোঝা গেছে? তাহলে এখানে যে জিনিসটা জানার সেটা হচ্ছে এইটা, এফিসিয়েন্সি রেশিও আর আয়ের রেশিও সবসময় সমান হয়। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো। বলছে একটি সংখ্যাকে 10% কমালে হয় 54, কত শতাংশ বাড়ালে সংখ্যাটি হবে 72? তাহলে একটি সংখ্যাকে 10% কমালে হয় 54। 10% কমানো মানে কি? মানে সংখ্যাটা যদি 100% হয়, এখন 10% কমিয়ে দিয়েছি, 10% কমিয়ে দিলে পরে কত থাকে? 90%। তাহলে 10% যদি কমানো হয়, তাহলে 10% কমানোর পরে 10% কমানোর পরে কত পড়ে থাকবে? কত পড়ে থাকবে? 100 - 10 মানে 90%। ঠিক আছে, তাহলে এই যে 90% তার মানে কত? 54। প্রশ্নে তাই বলেছে 10% কমালে তার মান হয় 54। তাহলে এই যে 90%, এই 90% সমানই কত? 54। প্রশ্ন করছে কত শতাংশ বাড়ালে সংখ্যাটি হবে 72। তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে 54 সমান হলো 90%। 54 সমান হলো 90%। তাহলে 72 কত পার্সেন্ট হবে? 72 সমান কত হবে? 90 × 72/54। ঠিক আছে, 3 × 8 = 54, 4 × 8 = 72, 3 30 × 90, তাহলে কত হলো? 120। তাহলে 120 মানে কি? 120 মানে কি? 100 থেকে 20 বেশি, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে? 20% বাড়াতে হবে। কত পার্সেন্ট? 20% বাড়াতে হবে। তাহলে 120 মানে কি? 100 থেকে 20 বেশি। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, পরের প্রশ্ন যাওয়া যাক। দেখো বলছে যদি 2% সমান এত হয়, তাহলে 100%-এর মান কত? উইকিং নেবেন অঙ্ক, সিম্পল হিসাব। 2% যদি এটা হয়, তাহলে 100%-এর মান কত হবে? 8.7 × 100/2। বুঝে গেছে? তাহলে এটা দিয়ে এটা কাটাকুটি করি। এটা দিয়ে এটা কেন কাটাকুটি করলাম? কাটাকুটি না গেলেও তার কারণ হচ্ছে এখানে 100 আছে। যাই সংখ্যা আসুন না কেন, দশমিকের যে সংখ্যা আসুন না কেন, 100 দিয়ে গুণ করলে কি হয়? দশমিক জাস্ট 2 ঘর ডান দিকে সরে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে? 2 4 8, পয়েন্ট বসাও, 2 3 6, 1 10, 2 5 10। তাহলে কত হচ্ছে? 4.35 × 100। তাহলে কি বলেছি? দশমিকের পর
দুটোর পর দশমিক আছে, তাকে 100 দিয়ে গুণ করেছি, তাহলে কি হবে, দশমিক 2 ঘর ডান দিকে সরে যাবে, তাহলে কত হবে 435। তাহলে কত হবে 435। বোঝা গেছে? এটা একদম ইজি। দেখো পরেরটা যাব, বলছে কত দিনে এত টাকার সুদ এত টাকা হবে যদি বার্ষিক সুদের হার হয় 6%। দেখো এখানে 2-3টে জিনিস বলার আছে। প্রথম যে জিনিসটা বলার আছে সেটা হচ্ছে যে এখানে দেখো কি ধরনের সুদ বলে দেয়নি। আমি আগেও এটা ডিসকাস করেছি, যখন কি ধরনের সুদ বলে দেবে না তখন সবসময় ধরে নিতে হবে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, ঠিক আছে? তাহলে কত দিনে, মানে তোমাকে কি জানতে চাইছে, বছরটা জানতে চাইছে, টি, এত টাকার, তাহলে এটা কি হবে পি, সুদ হবে এত টাকা, এটা কি হবে আই, ঠিক আছে? বার্ষিক সুদের হার 6% বলে দিয়ে, তাহলে 6% মানে কত আর বলে দিয়েছে। তাহলে দেখো আমরা সূত্র কি জানি, আই সমান পি টি আর বাই 100, যেখানে আই মানে কি সুদ, পি মানে কি আসল, টি মানে কি সময়, তাহলে এই যে সময়টা সবসময় কিসে হয়, বছরে হয়, আর আর মানে কি হয় সুদের হার। আমরা এটা অলরেডি জানি, ঠিক আছে? এবার আই সমান পিটিআর বাই 100, এবার যা আছে বসিয়ে দাও। সুদ কত টাকা বলেছে, 675 টাকা হবে, পি কত 4500 টাকা, টি কত আমি জানি না, আর কত 6% বাই 100, এই শূন্য কেটে গেল। তাহলে আমি কি বলতে পারি, 675 সমান কি আসছে 45 গুণিত টি গুণিত 6, তাহলে টি এর মান কত হবে 675 বাই 45 গুণিত 6, ঠিক আছে? 5 দিয়ে কাটো, 5 9 45, 5 1 5, 1 17, 5 3 15, 16 17 2 25, 5 5 25, ঠিক আছে? 5 3 8 1 9, 9 দিয়ে কাটবে, 9 15 135, তাহলে 15, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 5 15, তাহলে কত পড়ে রইল 5/2, 5/2 মানে কি 2 2 4, 1 2 বছর, তাহলে 2 পূর্ণ 1 2 বছর, এটা হলো আনসার। তাহলে এটা কি আসছে, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কত দিনে মানে টি, দেখো আমি লিখে দিয়েছি, পি হচ্ছে আসল মানে এত টাকার, মানে এটা হচ্ছে আসল, সুদ বলে দিয়েছে 675 টাকা, বার্ষিক সুদের হার 6%, আমরা জাস্ট সূত্র পুট করলাম, অঙ্ক বেরিয়ে গেল, ঠিক আছে? সিম্পল ব্যাপার। পরেরটা দেখো, দেখো এখানে একটা কথা বলে দিই, পিএসসি ক্লার্কশিপের জন্য যে তোমাদের নতুন আমাদের ব্যাচ একটা স্টার্ট হতে যাচ্ছে, ঠিক আছে? সেই ব্যাচে প্রথম 100 জনের জন্য এখানে অফার প্রাইসটা লেখা আছে, প্রথম 100 জনের জন্য এই অফার প্রাইসে তোমরা পাবে পুরো ব্যাচটা, পুরো কোর্সটা তুমি এটাই পাবে। আচ্ছা, এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা অ্যাডমিশন সংক্রান্ত যদি কিছু জানার থাকে সেটা তোমরা জানতে পারো, ঠিক আছে? আমাদের এই কোর্সের ফিজ হচ্ছে, কোর্সের টাইম লাইন হচ্ছে 6 মাস, এই 6 মাসের মধ্যেই তোমাদের, আর এই যে যতজনকে দেখতে পাচ্ছ এখানে এই সবাই মিলে তোমাদের ক্লাস নেবেন এবং তোমাদেরকে তোমাদের পুরো সাফল্যের পথে আমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। এই 6 মাস সময়ের মধ্যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের চাকরি তোমাদের হাতের মধ্যে দিয়ে দেওয়ার আমরা যথেষ্ট চেষ্টা করব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে অফার প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, নর্মাল কোর্স ফির 50%, নর্মাল কোর্স ফির 50% যে অফার প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফার প্রাইসটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল তাদের জন্য যারা প্রথম 100 জন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, প্রথম যারা 100 জন আসবেন তাদের জন্য এই অফার প্রাইসে আমরা পুরো কোর্সটা অফার করছি, ঠিক আছে? চলো পরের, বলছে একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, দ্রব্যটির ধার্য মূল্য কত? একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, ঠিক আছে? দ্রব্যটির ধার্য মূল্য কত, এটা তোমাকে বের করতে হবে। 720 টাকায় যখন সে বিক্রি করেছে, তার মানে এটা কি 720 টাকাটা কি তার এসপি মানে বিক্রয় মূল্য, দিয়ে তার কি হচ্ছে 10% ক্ষতি হচ্ছে,
10% ক্ষতি হচ্ছে। দেখো এখানে দ্রব্যটির ধার্য মূল্য হবে না, এখানে দ্রব্যটির ক্রয় মূল্য হবে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে কি হবে ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য তোমাকে বের করতে হবে। তাহলে তুমি দেখো ক্ষতি হওয়া মানে কি, ক্ষতি হওয়া মানে হচ্ছে যে টাকায় কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার, সিম্পল হিসাব, যে টাকায় কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করেছে। ওকে, তাহলে কি বলছে 720 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো। তাহলে 10% মানে কত, মানে তুমি ক্রয় মূল্য তোমার যাই হোক না কেন, ক্রয় মূল্য তোমার যাই হোক না কেন, আচ্ছা আমি এইটা দিয়ে দেখি, 10% ক্ষতি মানে কি, মানে হলো যদি ক্রয় মূল্য হয় 100 টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে 90 টাকা। বোঝা গেছে? কারণ কি এই যে 10% ক্ষতি, এই যে 10% লাভ বা ক্ষতি কার উপরে হয়, লাভ বা ক্ষতি কার উপরে হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে, আমরা জানি এটা লাভ বা ক্ষতি কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে। এবার 10% ক্ষতি মানে কি, ক্ষতি মানে কি, ক্ষতি মানে যে টাকায় কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করেছে। তাহলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা তাহলে বিক্রয় মূল্য অবশ্যই হয়েছে 90 টাকা, তবেই তো 10%, তবেই তো 10 টাকা ক্ষতি হয়েছে এখানে। বোঝা গেছে? তাহলে 10 টাকা ক্ষতি হয়েছে, যদি ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 90 টাকা তাহলে 10 টাকা ক্ষতি হয়েছে। এবার প্রশ্ন বলেছে 720 টাকায় বিক্রি করেছে, তাহলে এই যে এসপি আমি যেটা ধরে নিয়েছি 90, আমি যেটা ধরে নিয়েছি 90, তাহলে আমাদের ধরে নেওয়ার 90 সমান অঙ্কের কত 720 টাকা। তোমাকে বলেছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100 টাকা, ঠিক আছে? তাহলে 720 ইন্টু 100 বাই 90, 0 9 8 72, তাহলে কত টাকা 800 টাকায় কিনেছিল। তাহলে 800 টাকায় বস্তুটা কিনেছিল, তার ফলেই 10% ক্ষতি হয়েছে 720 টাকায় বিক্রি করার ফলে। বোঝা গেছে ব্যাপারটা? প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে ধার্য মূল্য দিয়েছিল, এটা আমি ভুল কেন বললাম। প্রথমত প্রশ্নটা ভুল আছে, মানে পরীক্ষার খাতায় তুমি দেখো তো 2009 সালে, আমি তো বললাম এটা 2009 সালের কোশ্চেন, 2009 সালের শিফট 2, তুমি যদি কোশ্চেনটা দেখো তো দেখবে এটা ক্রয় মূল্য। আর দ্বিতীয়ত তুমি কখনোই বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বা ক্রয় মূল্যের ওপর ক্ষতি থেকে তুমি কখনোই ধার্য মূল্যে যেতে পারবে না, ঠিক আছে? কাজে ধার্য মূল্যটা হবে না। ওকে, দেখো পরের প্রশ্নে আসা যাক। বলছে একটি দ্রব্য বিক্রি করে 18% লাভ হয়, যদি 14 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত? একটি দ্রব্য বিক্রি করে 18% লাভ হয়, যদি 14 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এই অঙ্কটা মনে প্রিন্টিং মিস্টেক আছে, আমি দেখে নিচ্ছি। একটি দ্রব্য বিক্রি করে 18% লাভ হয়, যদি 14 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ওকে, এটা প্রিন্টিং মিস্টেক না, 18% লাভ হয় যদি 14 টাকা লাভ হয়, তাহলে এই যে 18% লাভ হয়, 18% লাভ হয় মানে কি, মানে একটা দ্রব্য বিক্রি করে 18% লাভ হচ্ছে, আর সেই পার্সেন্টেজ যেটা বলেছে 18% সেটারই টাকার মূল্যে দাঁড়াচ্ছে 14 টাকা। সিম্পল হিসাব, বোঝা গেছে? তাহলে এই যে 18% এইটারই টাকার মূল্যে দাঁড়াচ্ছে কত 14 টাকা। তাহলে বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তাহলে তুমি আমাকে বলো একটা কথা, আমরা সবসময় কি জানি ক্রয় মূল্য কত হয় 100, তাই তো? যদি প্রফিট হয় কত টাকা 18%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যর সাথে প্রফিট যোগ করে তো বিক্রয় মূল্য, যেটা কেনা দাম তার সাথে প্রফিটটা যোগ করে বিক্রয় মূল্য, তাহলে কত হবে 118 টাকা। তাহলে যদি 100 টাকা কেনা মূল্যায়ন হয়, যদি 18 টাকা লাভ হয়, 18% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে 118 টাকা। সিম্পল হিসাব। তাহলে আমাদের অঙ্কে বলে দিয়েছে 18%-এর মান হচ্ছে 14 টাকা, তাহলে 18%-এর মান যদি 14 টাকা হয়, প্রশ্ন করেছে বিক্রয় মূল্য কত, তাহলে আমাদের হিসাবে বিক্রয় মূল্য কত 118 টাকা। তাহলে 118%-এর মান কত হবে 14 গুণিত 118 বাই 18। বোঝা গেছে? 2 দিয়ে কাটো, 2 9 18, 2 দিয়ে কাটো, 2 5 10, 1 18, 2 9 18, ঠিক আছে? আর কি কাটা যাবে, 9 5 14, না আর তো কাটা যাবে না। আচ্ছা তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা, তাহলে কত আসছে 14 গুণিত 59 বাই 9, এত টাকা। এবার তুমি অপশনে যাও, দেখো অপশনে একমাত্র এটাই আছে যার বাই 9 দিয়ে আনসার আছে, অপশনে একমাত্র এটাই আছে যার বাই 9 দিয়ে আনসার আছে। তাহলে এটা যেহেতু বাই 9 এখানে আসছে, তাহলে এটাই হয়ে যাবে আনসার, তোমাকে আর ক্যালকুলেশনটা করতে হবে না কষ্ট করে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি জিনিসটা?
ক্লিয়ার হয়েছে? তাহলে অঙ্কটা আরও বলে দিচ্ছি, একটি দ্রব্য বিক্রি করে 18% লাভ হয়, যদি 14 টাকা লাভ হয় তাহলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত? তাহলে ফার্স্ট আমি কি বুঝলাম, একটি দ্রব্য বিক্রি করে 18% লাভ হয়েছে আর লাভের পরিমাণ কত? 14 টাকা। তাহলে ওই যে 18% তার মান কত? 14 টাকা। তাহলে 18%-এর মান 14 টাকা আমি অলরেডি পেয়ে গেছি। এবার দেখো এই 18% লাভ বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে পার্সেন্টেজের হিসাবে সবসময় ক্রয় মূল্য কত হয়? 100। পার্সেন্টেজের হিসাবে ক্রয় মূল্য কত হয়? 100। তাহলে 100 যদি ক্রয় মূল্য হয় 18%, মানে 100-র 18% কত? 18 টাকা। তাহলে 18 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 18, 118 টাকা। তাহলে আমাদের হিসেবে যেটা 18% তার মান কত? 14। তাহলে 118-র মান কত হবে? সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। কারণ এটা কি? এটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 118-র মান কত হবে? সেটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? দেখো পরের প্রশ্নে যাব। বলছে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা হলো, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা হলো, বি এর লাভ হয় এত টাকা, তার শতাংশ মান কত? আচ্ছা এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে, এই অঙ্কটা একটুখানি বাদ দিতে হবে, ঠিক আছে, এই অঙ্কটা বোঝাই যাচ্ছে না। এত টাকায় বিক্রি করা হলো, বি এর লাভ হয় এত টাকা, ঠিক আছে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কাজ করি, আমরা অঙ্কটাকে অন্যভাবে দেখি, ঠিক আছে। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা হলো, এর ফলে এই বিটাকে বাদ দাও, এতে লাভ হয় এত টাকা, তাহলে শতাংশ হিসেবে লাভ কত? তাহলে একটা দ্রব্য এত টাকায় বিক্রি করে এত টাকা লাভ হয়, তাহলে এত টাকায় মানে 467 টাকা 50 পয়সায় বিক্রি করে 27 টাকা 50 পয়সা লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? আমরা সব সময় কি জানি? ক্রয় মূল্য প্লাস লাভ সমানই হয় বিক্রয় মূল্য, এটা তো আমরা জানি। ক্রয় মূল্য সঙ্গে লাভ যোগ করলে হয় বিক্রয় মূল্য। তাহলে কত টাকায় বিক্রি করেছে? এই যে এত টাকায় বিক্রি করেছে, তাহলে কি হচ্ছে 408.0 এত টাকায় বিক্রি করেছে, দিয়ে 27 টাকা লাভ করেছে, 27 টাকা 50 পয়সা। তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য থেকে বাদ দেবো না, 467 টাকা 50 পয়সা থেকে 27 টাকা 50 পয়সা আমরা বাদ দেবো। তাহলে 0 0 কেটে গেল, 0 কত হচ্ছে 4, 440 টাকা। তাহলে এই যে 440 টাকা পেলাম, এটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য। এটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি কত? 440 টাকা। এবার কি বলছে? কত শতাংশ লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য বের করলাম কেন? ক্রয় মূল্য আমাদের বের করতে হলো কেন? কারণ কত শতাংশ লাভ। তাহলে আমি কি বলেছি? লাভ বা লোকসানের শতাংশ হিসাবটা কি হয়? সবসময় ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন হয়। লাভ বা লোকসানের শতাংশ হিসাব ক্যালকুলেশন হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে দেখো আমরা কি পেয়েছি? 440 টাকা ক্রয় মূল্য, লাভ হয়েছে 27 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে লাভের পার্সেন্টেজ কত? 27 টাকা 50 পয়সা। 27 টাকা 50 পয়সা কার উপরে? 440-এর উপরে ইন্টু 100। বোঝা গেছে? তাহলে আমি এটাকে ক্যালকুলেশন এভাবে করতে পারি, 2750/440। কারণ কি? এটা কত আছে? 0.50, তাকে 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর ডান দিকে সরে গেল। এই 0 এই 0 কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 11 দিয়ে কাটো, 11 4 44, 11 2 22, 5 11 55। তাহলে কত আসছে? 25/4, 4 6 24, 1 25, মানে 6.25%। কত আসছে? 6.25%। বোঝা গেছে পুরো অঙ্কটা? তাহলে একটা দ্রব্য এত টাকায় বিক্রি হলো, এই বিটা ভুল ছিল, তাহলে আমি ঠিক করে দিলাম। একটা দ্রব্য এত টাকায় বিক্রি হলো, এর ফলে লাভ হয় এত টাকা, তাহলে লাভের শতকরা লাভ কত? তাহলে আমি কি? দ্রব্যর বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি ক্রয় মূল্য বের করে নিলাম। এই যে ক্রয় মূল্য প্লাস লাভ সমান বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য কী হবে? বের করে নিলাম। এটা মাইনাস করে ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার যেহেতু ক্রয় মূল্য পেয়ে গেছি, লাভ জানি, তাহলে কি করব? লাভের পার্সেন্টেজ, লাভ বাই ক্রয় মূল্য। আমি এখানে লিখে দিচ্ছি ফর্মুলাটা। কি হচ্ছে ফর্মুলাটা? প্রফিট বাই সিপি ইন্টু 100। এটা দিয়ে আমরা কি পাই? প্রফিট পার্সেন্টেজ পাই। এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি প্রত্যেক প্রশ্নে। তাহলে প্রফিট বাই সিপি ইন্টু 100, প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো সেটাই আমরা এখানে কাজে লাগিয়েছি, এটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। ক্লিয়ার সবার কাছে আশা করি। চলো পরের প্রশ্নে যাব। বলছে দুটি সংখ্যার
2 সপ্তমাংশ হলো একটি সংখ্যার 2 সপ্তমাংশ হলো 152। তাহলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 2 সপ্তমাংশ, একটি সংখ্যা, আমি জানি না সংখ্যাটি কত, আমি ধরে নিই সংখ্যাটি x। দুটি সংখ্যার একটি সংখ্যার 2 সপ্তমাংশ, 2 সপ্তমাংশ মানে কি? 2 সপ্তমাংশ মানে 7 ভাগের 2 ভাগ। 2 সপ্তমাংশ মানে 7 অংশের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ, তার মান কত বলেছে? 152। সংখ্যাটি কত? x কত? তাহলে x এর মান কত হবে? 152 গুণিত 7/2 কত হবে? 2 7 14, 1 12, 2 6 12। তাহলে 7 6 42 2, তাহলে লাস্টে যার 2 সেটা হবে আনসার। ব্যাস, ওকে, পুরোটা করলাম না। 7 6 42 2 মানে লাস্টে যার 2 সেটা হবে আনসার। ঠিক আছে, দেখো বাকিটা করে দেখো। 7 6 42 তাহলে হলো 4, 7 7 49 আর 4 কত হয়? 53। দেখো আসছে কিনা, বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম, যখন আমরা ক্যালকুলেশন করছি তখন আমি দেখছি যে ইউনিট ডিজিটটা যত 2 আসছে, এখানে কারোর ইউনিট ডিজিট 2 নেই, তাহলে যেখানে 2 পাবো সেটা আমি আনসারে টিক দিয়ে চলে আসবো, ক্যালকুলেশনটা করার প্রয়োজনই নেই। ক্লিয়ার? তাহলে একটি সংখ্যার 2 সপ্তমাংশ মানে কত হলো? 2 এর 7। 2 সপ্তমাংশ, সপ্তম অংশ। ওকে, ক্লিয়ার? দেখো বলছে কোনো সংখ্যাকে 12, 15, 18, 24 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। মানে কোন সংখ্যাকে? তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে এগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। তার মানে কি? ধরো তুমি যে সংখ্যাটা বের করলে সেটা x, তাকে তুমি যখন 12 দিয়ে ভাগ করছো 5 ভাগশেষ থাকছে। তুমি যখন সেই সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ করছো সেখানেও 5 ভাগশেষ থাকছে। সেরকম 18 দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ, 24 দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ। তার মানে ভাগশেষ কথাটার মানে কি? ভাগশেষ মানে হচ্ছে এই 5 এক্সট্রা থাকছে। প্রত্যেকবার তুমি যখন ভাগ করছো এই 5 তোমার কাছে এক্সট্রা থাকছে। তাহলে তুমি যদি এই 5কে এখান থেকে বাদ দিয়ে দাও, তুমি যদি 5কে এই সংখ্যা থেকে বাদ দিয়ে দাও, তাহলে তো সেই সংখ্যাটা সব দিয়ে ভাগ করে মিলে যায়। এই যে সংখ্যাটা এক্সট্রা, x থেকে তুমি যদি 5কে বাদ দিয়ে দাও, তাহলে যে সংখ্যাটা তুমি পাচ্ছ এটাকে তো 12 দিয়ে ভাগ করে মিলে যায়, 18 দিয়ে ভাগ করে মিলে যায়, 15 দিয়ে ভাগ করে মিলে যায়, 24 দিয়ে ভাগ করে মিলে যায়, হ্যাঁ কি না? তাহলে তুমি যদি এমন একটা সংখ্যা খুঁজে বের করো যে 12, 18, 15, 24 দিয়ে ভাগ করে মেলে, তুমি যদি এমন একটা সংখ্যা খুঁজে বের করো যে 12, 18, 15, 24 দিয়ে ভাগ করে মেলে, তাহলে তোমার কাজটা সহজ হয়ে গেল, ঠিক কি না? তাহলে তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে খুঁজে যেটা 12, 18, 15, 24 দিয়ে ভাগ করে মেলে। তাহলে সেই সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? আমাদের এদের লসাগু নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? লসাগু নিতে হবে। কার? লসাগু। কার নিতে হবে? 12, 15, 18, 24-এর। তাহলে বের করব 12, 15, 18, 24। 2 দিয়ে কাটো, 2 6 12, 15 রইল এখানে। আচ্ছা 2 দিয়ে না, 3 দিয়ে কাটো ফার্স্টে, কারণ 3 দিয়ে সবগুলোই কাটা যায়। ঠিক আছে, 3 4 12, 3 5 15। ওকে, আমি এটা ফ্রেশ করে লিখে দিই। 3 4 12, 3 5 15, 3 6 18, আচ্ছা 3 8 24। ওকে, এবার ক দিয়ে কাটবো? দেখো 2 দিয়ে কাটবো। 2 2 4, 5, 2 3 6, 2 4 8। আবার দেখো 2 দিয়ে কাটা যাবে। 2 1 2, 5, 3 2 2 4। ঠিক আছে, তাহলে 5 3 15 2 30, নিচে কত এলো? 30, উপরে কত আসবে? 3 2 6 2 12। তাহলে 30কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 3 12 36, মানে 360। তাহলে এই যে 360, এটা কি এলো? 360 এর লসাগু। তাহলে 360 লসাগু মানে কি? এটা হচ্ছে এমন একটা সংখ্যা, 360 হলো এমন একটা সংখ্যা যাকে 12 দিয়ে ভাগ করে মেলে, 15 দিয়ে ভাগ করে মেলে, 18 দিয়ে ভাগ করে মেলে, 24 দিয়ে ভাগ করে মেলে। তাহলে 360 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে এই সমস্তগুলো দিয়ে ভাগ করে মিলে যায়। তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে। তার মানে 360-এর থেকে বেশি একটা সংখ্যা বের করতে হবে, ভাগশেষ মানে এক্সট্রা। তাহলে তোমাকে যে সংখ্যাটা বের করতে হবে তার মান কত হবে? 360 তো রইলই, সাথে তুমি 5 যোগ করবে। কারণ কি? এই যে 5টা তুমি যোগ করলে এটাই ভাগশেষ হিসেবে থাকবে, কারণ 360কে 12, 15, 18, 24 দিয়ে ভাগ করে মিলে যায়। ক্লিয়ার? তাহলে একে 5 দিয়ে ভাগ করে কত হবে? 365। তাহলে 365 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 12, 15, 18, 24 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। বোঝা গেছে?
তাহলে প্রথম আমার কাজ কি, অঙ্কটা বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে যে 12, 15, 18, 24 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে এমন একটা সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এমন একটা সংখ্যা খুঁজে বের করা যেটা সত্যি এগুলো দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে সেটা বের করার জন্য আমাকে লসাগু নিতে হলো। লসাগু নিলাম। লসাগু আমি যেটা পেলাম তার সঙ্গে যদি 5 যোগ করে দিই তাহলেই প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 5 ভাগশেষ থাকার অর্থই হলো যখন আমি ভাগ করব তখন 5 এক্সট্রা থেকে যাবে। ক্লিয়ার? পরেরটা যাই। দেখো বলছে পি এর 25%, কিউ এর 20%। তাহলে কমা দাও, এখানে কমা হবে। তাহলে কিউ এর কত পার্সেন্ট সমান পি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমত কি বলছে, পি এর 25%, কিউ এর 20%-এর সমান। তাহলে আমি পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বের করব। তাহলে পি এর 25%, কিউ এর 20%-এর সমান। তাহলে লেখো এখানে পি এর মানে কি ইন্টু 25% সমান কি কিউ এর ইন্টু 20%। দেখো আমরা এখানে ক্যান্সেল করতে পারি। দেখো পার্সেন্টেজ চিহ্নটা আমরা ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 5 এ 25, 5 4 এ 20। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, পি ইন্টু 5 সমান কিউ ইন্টু 4 লেখা যেতে পারে। তাহলে পি বাই কিউ আমি যদি লিখি তাহলে কত পাবো, 4/5। পি বাই কিউ সমান 4/5। তাহলে আমি এখান থেকে বলতে পারি পি সমান 4, কিউ সমান 5। এখান থেকে এটা বলতে পারি। আমরা ধরে নিচ্ছি পি সমান 4, কিউ সমান 5। প্রশ্ন বলছে যে এখানে প্রশ্নটা কি বলেছে, কিউ এর কত পার্সেন্ট সমান পি। যা লেখা আছে তাই লিখবো। কিউ এর ইন্টু কত পার্সেন্ট, আমি জানি না কত পার্সেন্ট, ধরে নিচ্ছি এক্স। তাহলে x% সেটা হবে পি। তাহলে পি হবে। তাহলে কিউ এর মান বসাও। তাহলে কিউ এর মান কত, 5 ইন্টু x/100 সমান পি কত আছে, 4। তাহলে x এর মান কত হবে, 4 গণিত 100/5। ঠিক আছে। তাহলে 5 20 100, 4 20 80। তাহলে কত আনসার হলো, 80%। একদম সিম্পল হিসাব। পরীক্ষার খাতায় তোমাদের যখন অঙ্কটা দেবে তো তোমরা পরীক্ষার খাতায় যে অঙ্কটা করবে, দেখো তুমি এখানে ডিরেক্টলি পাবে পি সমান 5, কিউ 5p সমান 4q। তাহলে তুমি এখান থেকে এটা পেয়ে যাবে ডিরেক্টলি। তুমি শুধু এইটুকু বসাবে। তুমি যদি আরেকটু ক্যালকুলেশনে ফাস্ট হয়ে যাও তাহলে তুমি বুঝতেই পারবে 5 4 হচ্ছে 5-এর 80%। এটা তুমি বুঝতেই পারবে, 4 5-এর 80%। সিম্পল হিসাব। যদি না বুঝতে পারো এভাবে করে নেবে। বোঝা গেছে? তাহলে এখানে ফার্স্টে কি করলাম, আমি পি বাই কিউ বের করলাম। তাহলে পি বাই কিউ কেন বের করলাম, পি আর কিউ এর মধ্যে একটা সম্পর্ক বের করলাম। তাহলে পি এর মান কিউ এর মান আমি এদের রেশিও বের করে পি এর আর কিউ এর মানটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে। এরপর আমার যেটা করতে হবে, যেটা বলেছে কিউ এর কত শতাংশ পি। তাহলে আমাকে কিউ এর কত মানে কি, এক্স ধরে নেবো, আমি জানি না কত। তাহলে কিউ এর কত শতাংশ, তাহলে কিউ এর x% সমান পি। তাহলে এই যেটা পুরোটা এই যে লেখা আছে এটা, ঠিক আছে, এইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। বোঝা গেছে? কিউ এর x% পি। এবার প্রত্যেকটার মান বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি, তুমি আনসার পেয়ে গেছো। তাহলে এখানে আমি কি করেছি, জাস্ট মান বসিয়েছি, মান বসিয়েছি। বোঝা গেছে? চলো পরের প্রশ্নে যাব। বলছে কিছু পরিমাণ টাকা 5:8 অনুপাতে দুজনের মধ্যে ভাগ করা হলো। কজনের মধ্যে? দুজনের মধ্যে। যদি প্রথম অংশ 250 টাকা হয় তাহলে পুরো টাকার পরিমাণ কত। তাহলে একটা টাকাকে 5:8 অনুপাতে ভাগ করা হয়েছে। ঠিক আছে। তাহলে কোন অনুপাতে ভাগ করা হয়েছে, 5:8। এবার বলছে যদি প্রথম অংশের মান 250 হয় তাহলে অনুপাতের হিসাবে যেটা 5 সেটা অরিজিনাল, এটা কি অনুপাতের হিসাবে, এটা অনুপাতের হিসাবে, আর অরিজিনাল হিসাবে সেটা কত, অরিজিনাল হিসাবে সেটা কত বলে দিয়েছে, 250। তাহলে আমাকে অনুপাত থেকে অরিজিনালে যদি আসতে হয়, আমাকে যদি অনুপাত থেকে অরিজিনালে আসতে হয় তাহলে আমাকে কি করতে হচ্ছে, 50 দিয়ে গুণ করতে হচ্ছে। অনুপাত থেকে আমি যদি অরিজিনালে আসতে হয় তাহলে আমাকে কি করতে হচ্ছে, 50 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমি যদি এটাকে 50 দিয়ে গুণ করি, ডেফিনেটলি এটাকে 50 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 8 5 40, মানে 400 টাকা হবে। আমাকে প্রশ্ন কি করেছে
যে তাহলে মোট টাকার পরিমাণ কত, তাহলে একটার পরিমাণ 250 টাকা, একটার পরিমাণ 400 টাকা, এই দুটোকে জুড়ে দাও, তাহলে কত হচ্ছে 4 আর 2 650 টাকা। এটা হয়ে গেল আনসার, 650 টাকা। বোঝা গেছে? তাহলে দেখো কি বলেছে, একটা টাকাকে অনুপাতে 5:8 অনুপাতে ভাগ করেছে, লিখলাম। বলছে প্রথম অংশের টাকা 250 টাকা, তাহলে অনুপাতের হিসাবে যেটা 5 সেটা অঙ্কের হিসেবে কত 250, অনুপাতের হিসাবে যেটা 5 সেটা অঙ্কের হিসেবে কত 250। তাহলে 5 থেকে 250-এ আসতে গেলে, অনুপাত থেকে অরিজিনালে আসতে গেলে আমি কি করতে হয়েছে 50 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে আমি যদি এটাকে 50 দিয়ে গুণ করি, ডেফিনেটলি এটাকেও 50 দিয়ে গুণ করবো, কারণ এটা অনুপাত। ক্লিয়ার? তাহলে একে 50 দিয়ে গুণ করলে কত আসছে 400। তাহলে প্রথম অংশের টাকা 150, সেকেন্ড অংশের টাকা হচ্ছে 400। আমাকে বলেছে মোট টাকা কত, তাহলে মোট টাকা দুটোকে যোগ করলাম 650 টাকা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা তোমাদের একটা সুন্দর এখানে ট্যাগলাইন দেওয়া হয়েছে, ভাত ঘুম আর না, এবার থেকে হোক জেতার লড়াই। এই যে দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের একটু ঘুমাতে পারলে ভালো হয়, আর এখন তো আবার শীতকাল, লেপটা টেনে নিয়ে একটু ঘুমাতে পারলে আরও বেশি ভালো হয় ভাতটা খাওয়ার পরে। ঠিক আছে, তো এইটাকে যদি ত্যাগ করা যায় তাহলে কি হবে বলো তো, তাহলে খুব সুন্দর করে আমরা এক্সামগুলো ক্র্যাক করতে পারবো, এবং তারপরে তো লাইফটা আরও ভালোই হবে চাকরি পেয়ে গেলে। তো এই ভাত ঘুমটাকে ত্যাগ করানোর জন্য বিএসএসআই একটা সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা হচ্ছে দেখো, প্রতিদিন দুপুর 2টোয় ভাত খাওয়া হয়ে গেল, তারপরে কানে হেডফোন দিয়ে রোদে পিঠ দিয়ে বসে দুপুর 2টো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে একটা মক টেস্ট হবে। ঠিক আছে, তাহলে এই যে কটা আমার হচ্ছে, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে একটা মক টেস্টের সিরিজ আমরা আনছি। তাহলে দেখো দুপুর 2টো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে একটা মক টেস্ট হবে। প্রতিদিন দুপুর 3টে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট হয়ে গেল, তাহলে সেখান থেকে জেনারেল স্টাডিজ ওপরে একটা মক টেস্ট হবে। ঠিক আছে, তারপরে 4টের থেকে আবার জেনারেল অ্যাওয়ারনেস ওপরে একটা মক টেস্ট হবে, 5টা থেকে ইংলিশ ওপরে একটা মক টেস্ট হবে, আর 6টা থেকে রিজনিং ওপরে একটা মক টেস্ট হবে। তাহলে এই যে প্রতিদিন যে 5খানা করে মক টেস্ট তোমাদের দেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ভোক্যাবস আর রিজনিং, এই প্রতিদিন তোমাদের এই যে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত ধাপে ধাপে তোমাদের মক টেস্ট হবে। তবে এটা মনে করো না যে প্রত্যেকটা মক টেস্ট তোমার দিতে 1 ঘন্টা করে সময় লাগবে, 10 মিনিট 15 মিনিট করে সময় লাগবে। তারপরে তুমি একটু গেম খেলে, একটু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে নিলে, তারপর আবার একটা পরের মক টেস্ট দিয়ে দিলে। ঠিক আছে, তো এই যে তোমার দুপুর 2টো থেকে যে সন্ধ্যে 6টা অবধি যে সময়টা, এটা তোমাকে রেগুলার বিএসএসআই চেষ্টা করছে তোমাদেরকে রেগুলার বিজি রাখতে। তার জন্য তোমাদের এরকম একটা ইনিশিয়েটিভ আমাদের এখানে নেওয়া হয়েছে। তোমরা যদি চাও তা তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগ করতে পারি। হ্যাঁ, সবথেকে বড় কথা এই যে পুরো জিনিসটা হবে এটা তোমাদের টেলিগ্রামে হবে। ঠিক আছে, তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো, এবং তোমাদের লিঙ্ক কোত্থেকে পাবে সেটা তোমাদের এখানে যে ভিডিও যাবে তার ডেসক্রিপশন বক্সে তুমি দেখবে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে ডিরেক্টলি তোমরা জয়েন করে নিতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে একটি সংকর ধাতুতে টিন ও জিঙ্কের পরিমাণ 3:4, হ্যাঁ এটা 4, এটা হচ্ছে 4, 3:4, কমা 10.5 গ্রাম সংকর ধাতুতে টিনের পরিমাণ কত? একটি সংকর ধাতুতে টিন আর জিঙ্কের পরিমাণ বলছে 3:4, 10.5 গ্রাম সংকর ধাতুতে টিনের পরিমাণ কত? তাহলে সংকর ধাতু মানে কি? যেখানে 2 ধরনের মিক্সিং আছে। সংকর ধাতু মানে হলো যেখানে 2 ধরনের ধাতুর মিক্সিং আছে। বোঝা গেছে? তাহলে সেই সংকর ধাতুর টিন ও জিঙ্কের অনুপাত বলছে 3:4। ঠিক আছে, তাহলে টিন আমি লিখলাম, টিন আর জিঙ্ক ওমায় কয়, তার অনুপাত কত? 3:4। বলছে 10.5 গ্রাম সংকর ধাতুতে। তাহলে এই যে 10.5 গ্রাম যেটা আছে, 10.5 গ্রাম যেটা আছে, এটা তো ধাতু আছে, এখানে টিনও আছে প্লাস জিঙ্ক আছে। এখানে কি আছে? টিনও আছে প্লাস জিঙ্কও আছে, হ্যাঁ কি না? তাহলে অনুপাতের হিসেবে তুমি আমাকে বলো, এই যে অনুপাতের হিসেবে যদি আমি ধরি, এই অনুপাতের হিসেবে তাহলে এখানে টোটাল কত হয়? অনুপাতের হিসেবে টোটাল কত হয়? আচ্ছা, টোটাল আমরা করলাম না, অনুপাত হিসেবে টোটাল করে তোমাদের অনুপাত হিসেবে টোটালটা ধরো আমি করলাম না। ঠিক আছে, তা আমি এদের মান ধরতে পারি তো?
অনুপাত থেকে অরিজিনালে আসতে গেলে আমরা এদের মান ধরতে পারি, তাহলে এই মানটা কত হবে 3x আর 4x। তাহলে টিন আর জিঙ্কের পরিমাণ কত হবে 3x আর 4x। এবার দেখো এই যে 10.5 গ্রাম আছে, এখানে টিনও আছে জিঙ্কও আছে, তাহলে টিন কত 3x আর এটা কত 4x, তাহলে কত হচ্ছে 7x। তাহলে এই যে 7x এর মান কত 10.5 গ্রাম, তাহলে এই 7x এর মান 10.5 গ্রাম, তো তাহলে 7x সমান কত 10.5, তাহলে x এর মান কত হবে 10.5/7, তাহলে 7 1 7 3 35 7 5 35, মানে 1.5 গ্রাম, 1 গ্রামের মান, মানে x এর মান কত 1.5, x এর মান কত 1.5, মানে গ্রাম লিখবো না, x এর মান কত 1.5, ঠিক তো 1.5 x এর মান। এক মিনিট, 1.5। ওকে, এবার কি বলেছে সংকর ধাতুতে টিনের পরিমাণ কত, তাহলে টিন আমি কত পেয়েছি এখানে 3x, তাহলে 3x এর তাহলে টিনের পরিমাণ কত হবে, টিনের পরিমাণ 3 ইন্টু x মানে কত 1.5, মানে 3 15 45, মানে 4.5 গ্রাম। এই হয়ে গেল অঙ্ক। নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। আমি আরেকবার ব্রিফ করে দিচ্ছি। সংকর ধাতুতে টিন আর জিঙ্কের অনুপাত বলে দিয়েছিল 3:4, 3:4 আমি পেয়ে গেছি। এবারে প্রশ্ন যেটা করেছে 10.5 গ্রাম আছে, সেখানে টিনের পরিমাণ কত, ঠিক আছে। তাহলে 3:4 আমি দেখেছি, তাহলে আমি এটাকে অনুপাত ধরে নেবো। অনুপাত যদি 3:4, তাহলে আমি আয়তন ধরে নেবো কত 3x আর 4x, 3x আর 4x আয়তন ধরে নেবো, মানে পরিমাণ আর কি 3x আর 4x। তাহলে দেখো এই যে 10.5 গ্রাম, এটা ধাতুটা 10.5 গ্রাম তো সংকর ধাতু, তাহলে এই সংকর ধাতুতে কি আছে টিনও আছে জিঙ্কও আছে, টিনও আছে জিঙ্কও আছে, তাহলে টিন আর জিঙ্ক মিলে হচ্ছে 10.5 গ্রাম। তাহলে টিনের পরিমাণ কত ধরেছি 3x, জিঙ্কের পরিমাণ কত 4x, তাহলে দুটো মিলে কত 7x, তাহলে 7x এর মানই হচ্ছে 10.5, তাহলে x এর মান কত 1.5 পেয়ে গেছি। আমাকে বলছে টিনের পরিমাণ কত, টিনের পরিমাণ তো কত হবে 10.5 থেকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি x এর মান 1.5, তাহলে টিনের পরিমাণ কত হবে 3 ইন্টু x, 3 ইন্টু x এর মান কত 1.5, এই যে 1.5 x এর মান, তাহলে 3 ইন্টু 1.5 মানে 4.5 গ্রাম। তাহলে কত আনসার হবে 4.5 গ্রাম। ক্লিয়ার? দেখো পরের প্রশ্নে যাব। বলছে দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ। দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, না দ্বিগুণ, হ্যাঁ দয় বয়, সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত। এখানে দুটো সংখ্যার গল্প আছে, এখানে কটা সংখ্যা গল্প আছে দুটো, তাহলে এখানে দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা বলে সেই দুটো সংখ্যা আমি জানি না, তাহলে আমি সংখ্যা দুটোকে ধরে নেবো কি, এই যে দুটি সংখ্যা কি ধরবো x আর y, তাহলে আমি সংখ্যাগুলোকে ধরবো x আর y, সংখ্যাগুলোকে ধরবো কি x আর y। এবার কি বলছে দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, তাহলে যোগফল কত হবে এই দুটো সংখ্যা যদি নিই আমি, যোগফল কত হবে x প্লাস y, তাই তো, আর এদের পার্থক্য কত হবে x মাইনাস y, হ্যাঁ কি না, যোগফল হবে x প্লাস y, পার্থক্য হবে x মাইনাস y। প্রশ্ন কি বলেছে যোগফল পার্থক্যের দ্বিগুণ, যোগফল পার্থক্যের দ্বিগুণ, তাহলে যোগফল কত x প্লাস y, এটা কত পার্থক্যের দ্বিগুণ, মানে 2 গণিত x মাইনাস y, যোগফলটা পার্থক্যের দ্বিগুণ, তাই তো, যোগফলটা পার্থক্যের দ্বিগুণ। তাহলে এখান থেকে কি পাবো x প্লাস y সমান 2x মাইনাস 2y, ঠিক কি না। তাহলে তুমি বলো আমি যেটাকে উলট পালট করি, একে যদি আমি এদিকে নিয়ে যাই, আর একে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে কি হবে ওয়াইটা এদিকে চলে এলো, মানে 3y সমান 2x মাইনাস x। যদি বুঝতে না পারো আমি একটু ভেঙে করে দিচ্ছি এটা, ঠিক আছে, আমি এটাকে একটু ভেঙে করে দিচ্ছি, দাঁড়াও একটু ডিটেলসে ভেঙে করে দিই। তাহলে দেখো x প্লাস y সমান কত 2x মাইনাস 2y, ঠিক আছে।
তাহলে তুমি কি করতে পারো, তুমি এক্সটাকে এদিকে আনতে পারো, নিয়ে এসো, বা এক্স যে তুমি যে কোনো কিছু করতে পারো। তুমি ধরো কী করছো, ওয়াইটাকে এইদিকে নিয়ে আসছো, ওয়াইটাকে তুমি এদিকে নিয়ে আসছো, এই এক্সটাকে তুমি এদিকে নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে ওয়াইটা এদিকে, তাহলে ওয়াই অলরেডি আছে এখানে, সাথে এই ওয়াইটা এদিকে এলে কী হবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস 2y সমান 2x অলরেডি ডান দিকে আছে, তাহলে যে ডান দিকে অলরেডি আছে তাকে আমি বসালাম, তাহলে 2x, এই x যদি এদিকে যায় তাহলে সাইড চেঞ্জ করছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে কী হবে, এটা সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ছিল কত প্লাস হয়ে যাবে কত মাইনাস। তাহলে তুমি এখানে কি পাবে, 3y ইজ ইকুয়াল টু 2x মাইনাস এক্স মানে x, তাহলে 3y ইজ ইকুয়াল টু x তুমি পাচ্ছ এখানে, 3y ইজ ইকুয়াল টু x তুমি এখানে পাচ্ছ। তাহলে আমি কি বলতে পারি, 3y ইজ ইকুয়াল টু x, এটা সমানে আমি কি বলতে পারি, x সমান 3y। তা তুমি কি পাচ্ছ, x ইজ ইকুয়াল টু 3y, তাহলে x বাই y সমান কত হবে, 3/1। দেখো x বাই y, x সমান 3y, 3y মানে কি 3 ইন্টু y, 3 ইন্টু y, তাহলে এই ওয়াইটা যদি আমি নিচে নিয়ে আসবো তখন কি হবে, 3টা রয়ে গেল আর কিছু নেই মানে 1, তখন x সমান 3, y সমান 1, তাহলে তুমি এখান থেকে বলতে পারো x ইজ টু y, x ইজ টু y সমান কত হবে, 3:1, 3:1, এই হচ্ছে অঙ্ক। x ইজ y সমান কত হবে, 3:1, বোঝা গেছে। তাহলে আমি কি বলেছি, এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, আমি জানি না সংখ্যা দুটো কী কী, তাহলে আমি ধরে নিয়েছি সংখ্যা দুটো কত, x আর y, ঠিক আছে। আমি ধরে নিয়েছি কত, সংখ্যা দুটোকে x আর y। এবারে আমি কি করেছি, দুটি সংখ্যার যোগফল, তাহলে যোগফল কত হবে, x প্লাস ওয়াই, আর বিয়োগফল কত হবে, x মাইনাস ওয়াই। দেখো তাই আমি লিখেছি x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই। প্রশ্নে কি বলেছে, যোগফল বিয়োগফলের দ্বিগুণ, তাই লিখেছি যোগফল বিয়োগফলের দ্বিগুণ, যোগফল বিয়োগফলের দ্বিগুণ। এবার আমি জাস্ট ক্যালকুলেশন করেছি, বোঝা গেছে পুরো জিনিসটা। চলো, বলছে 12 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে, 7 জন মানুষ কত দিনে কাজটি করতে পারবে। 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে, 7 জন মানুষ কত দিনে কাজটি করতে পারবে। 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে 15 জন মানুষ একটি কাজ যদি 14 দিনে করতে পারে, তাহলে টোটাল কাজ কত, 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ মানে তুমি এরকম ধরো 15 জন মানুষ 14 দিনে একটা গর্ত খুঁড়তে পারে, তাহলে কাজটা কি, গর্ত খোঁড়া, কাজটা কি গর্ত খোঁড়া। তাহলে 15 জন মানুষ 14 দিনে একটা গর্ত খোঁড়ে, তাহলে টোটাল কাজ কি, 15 জন মানুষ 14 দিন ধরে যে কাজটা করলো সেটা একটা গর্ত খোঁড়া, সেটাই হলো মোট কাজ। তাহলে ওই গর্তটা খুঁড়তে 15 জন মানুষের 14 দিন সময় লাগে। আমার কথাটা বোঝা গেছে, 15 জন মানুষ 14 দিন ধরে একটা গর্ত খুঁড়লো, ঠিক আছে। তাহলে 15 জন মানুষকে 14 দিন যখন ইনভলভ হতে হয়েছে গর্তটা খোঁড়ার জন্য, তাহলে মোট কাজ কত, ওই গর্তটা খুঁড়তে 15 জন মানুষকে লাগবে, 14 দিন ধরে কাজ করতে হবে, তাহলে মোট কাজ কত। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, মোট কাজ কত হবে, 15 জন মানুষ 14 দিন ধরে যে কাজটা করে সেটাই মোট কাজ, 15 জন মানুষ 14 দিন ধরে যে কাজটা করে সেটাই মোট কাজ। পরের পার্টে বলছে 7 জন মানুষ কতদিনে ওই কাজটা করতে হবে, তাহলে এটা হচ্ছে মোট কাজ। তাহলে এই কাজটাকে যদি 7 জন মানুষ করতে হয়, এই কাজটাকে যদি 7 জন মানুষ করতে পারে, মানে 7 জন মানুষকে করতে হয়, তাহলে কতদিন লাগবে, তাহলে কতদিন লাগবে, কতদিন লাগবে, মোট কাজ ডিভাইডেড বাই দিন, ঠিক কি না। 15 জন মানুষ 14 দিন ধরে খেতে একটা গর্ত খুঁড়লো, সেই গর্তটা 7 জন লোককে খুঁড়তে হবে, তাহলে কদিন লাগবে, ওই গর্তটা খুঁড়তে মোট কাজ কত, 15 × 14, তাহলে এটা সমান কি হলো, মোট কাজ বাই কতজন, ক্লিয়ার। তাহলে 7 2 এ 14, 15 দুগুণে 30 জন লাগবে, কাজটি করতে 30 দিন লাগবে, 30 দিন, তাহলে কাজটি করতে 30 দিন লাগবে, ক্লিয়ার হয়েছে, মোট কাজ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তুমি এই অঙ্কটা আর একটা অন্যভাবেও করতে পারতে, এটা যদি বুঝে যাও, আমি তোমায় এটা মুছে দিচ্ছি, এই অঙ্কটা তুমি একটা ফর্মুলা দিয়েও করতে পারতে, যদি ফর্মুলাটা মনে রাখতে পারো ভালো, যদি না মনে রাখতে পারো এইভাবে কনসেপ্ট দিয়েও তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, এটা ফর্মুলা দিয়ে করতে পারি, কেমন সেটা ফর্মুলার নাম হচ্ছে MDH, কি নাম, M1 D1 H1
বাই W1 সমান M2 D2 H2 বাই W2। ঠিক আছে, যেখানে M হলো লোক মানে ম্যান অ্যাকচুয়ালি, D হলো দিন, ঠিক আছে, H হলো প্রতিদিন কতটা করে কাজ করে, কতটা করে কাজ করে, আর W হলো কাজের পরিমাণ, কাজের পরিমাণ। ঠিক আছে, তুমি এইটা লাগাও, দেখো কি বলছে। তাহলে যেগুলো নেই এখানে ডেটা দেওয়া সেগুলো আমি বাদ দিয়ে দেবো। তাহলে 15 জন লোক 14 দিনে একটা কাজ করে, তাহলে 15 জন লোক এর জায়গায় 15, 14 দিনে একটা কাজ করে। ঠিক আছে, কতজন করে করছে দেখার দরকার নেই আমার, এটা আমার নেই, আমি লিখবো না। কতটা কাজ আমি জানি না, তাহলে 15 জন লোক 14 দিনে যে কাজ করে সেই কাজটা কজনকে করতে হবে, 7 জন লোককে কত দিনে, তাহলে 7 জন লোক কত দিনে, ডি। তাহলে ডি এর মান কত হবে, 15 গণিত 14/7, তাহলে 7 2 14, 15 2 30 দিন। তাহলে এটাও তুমি করতে পারতে ফর্মুলা দিয়ে। ঠিক আছে, আমি তোমাদের কনসেপ্ট দিয়েও বলে দিলাম, ফর্মুলা দিয়ে কীভাবে করতে পারতে সেটাও তোমাদের আমি বলে দিলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব। বলছে একটি পরীক্ষায় রেনু 750-এর মধ্যে 480 নাম্বার পেয়েছে। একটি পরীক্ষায় রেনু 750-এর মধ্যে 480 নাম্বার পেয়েছে, সে কত শতাংশ নাম্বার পেয়েছে? দেখো এটা আমরা ছোটোবেলায় সবাই ক্যালকুলেশন করেছি, মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময়। তাহলে কি করে ক্যালকুলেশন করতে হবে, কত পেয়েছে কতর মধ্যে, তাই তো, কত পেয়েছে 480, কতর মধ্যে পেয়েছে 750 ইন্টু 100। ঠিক আছে, 0 0 কেটে দাও, 100 দিয়ে কাটো, 25 দিয়ে যদি কাটি, 3 25 75, 4 25 100, 3 দিয়ে দাও কাটো, 3 1 কে 3, 3 6 18, তাহলে 4 16 64%। তাহলে কি বুঝলাম, কত পেয়েছে কতর মধ্যে পেয়েছে, কত পেয়েছে 480, কতর মধ্যে 750-এর মধ্যে, ইন্টু 100, ব্যাস, সিম্পল হিসাব। একটি রেডিওর উৎপাদিত মূল্য পর্যায়ক্রমে 10% করে বৃদ্ধি করা হলো। আচ্ছা, পর্যায়ক্রমে 10% করে বৃদ্ধি পায়, কতবার বৃদ্ধি পায়, দুবার বৃদ্ধি পায়। হ্যাঁ, 10% করে আমি লিখে দিচ্ছি এখানে, দুবার বৃদ্ধি পায়। তাহলে রেডিওর সেটের মূল্য কত শতাংশ বৃদ্ধি পাবে, রেডিও সেটের মূল্য কত শতাংশ বৃদ্ধি হবে? এই যে দুবার করে বৃদ্ধি পায় পরপর, একটি রেডিওর উৎপাদিত মূল্য পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে কতটা মানে কি, পরপর বৃদ্ধি পাচ্ছে, 10% করে 10% করে দুবার বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমি একটা ফর্মুলার কথা এখানে বলেছিলাম, ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গণিত ওয়াই বাই 100, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলা কখন কাজে লাগবে, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো কখন সেটা আমরা দেখে নিই। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো 1 নাম্বার কন্ডিশন, যখন পরপর বাড়বে, পরপর হবে, মানে বাড়া বা কমাটা পরপর হবে। 2 নম্বর, বাড়া বা কমার পার্সেন্টেজ দেওয়া থাকবে, বাড়া বা কমার পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে। ঠিক আছে, 3 নাম্বার কি হবে, প্রতিবারই বাড়বে, 2 বারই বাড়বে অথবা কমবে, অথবা কমবে বাড়বে, আমি লিখে দিচ্ছি এখানে, বাড়বে বাড়বে অথবা কমবে বাড়বে, অথবা কমবে
কমবে। এই তিন ধরনের যখন কন্ডিশন থাকবে তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো এই ফর্মুলাটা। তাহলে এই যে ফর্মুলা আমি বললাম, এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করতে হবে? যখন পরপর বাড়বে বা পরপর কমবে। ঠিক আছে, একবার বাড়লো একবার কমলো এরকম হতে পারে, বা একবার কমলো একবার বাড়লো এরকম হতে পারে, আর পার্সেন্টেজ ভ্যালুটা দেওয়া থাকতে হবে। তাহলে দেখো আমরা যেটা করবো এখন, তোমাদের এই অঙ্কটা করে দেখাবোই, এর সাথে আমি আরও 2-3টে এই টাইপের অঙ্ক তোমাদের করে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি বলছে এখানে? পরপর দুবার বাড়ছে, পরপর দুবার বাড়ছে 10% করে। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো কী হবে, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, বাড়া মানে কি পজিটিভ প্লাস, তাহলে প্রথমে 10% বাড়লো, তারপরে আবার 10% বাড়লো, 10 গণিত 10 বাই 100, এই শূন্য কেটে দাও, তাহলে পরে কত রইল? 10 আর 10 20 প্লাস 1 মানে 21%। কত হলো? 21%। তো ফর্মুলা কীভাবে ইউজ করলাম? 10% করে বাড়ছে দুবার, 10% করে বাড়ছে দুবার, তাই তো? তাহলে দেখো প্রথমে 10%, তারপরে 10%, তাহলে 10 10 এক্স আর ওয়াই মানে দেখো এক্স আর ওয়াই আলাদা আছে, এক্স আর ওয়াই আলাদা, কিন্তু এখানে পরপর দুবার বাড়ছে 10% করেই বাড়ছে, তাহলে যাহাই এক্স তাহাই ওয়াই হবে, যেটা এক্স হবে সেটাই ওয়াই। তাহলে দেখো এখানে 10% প্লাস 10% প্লাস 10 × 10/100, কারণ এক্স × y/100। বোঝা গেছে? সিম্পল ক্যালকুলেশন। ক্লিয়ার? পুরো জিনিসটা বোঝা গেছে? এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর আরও কিছু ইমপ্লিমেন্টেশন অঙ্কটার, এই যে মানে ফর্মুলাটার। এটা তোমরা দেখে নাও, পুরোটা লিখে নাও। আমি কিছু কন্ডিশন নিচ্ছি, হয়তো এরকম হলো, প্রথমে ধরো 10% বাড়লো, তারপরে ধরো 20% কমে গেল। দেখো এখানে কি বলেছি? প্লাস মানে বাড়া, এটা কি করছে? বাড়ছে, এটা কি হচ্ছে? কমছে। ধরো এরকম কন্ডিশন এলো, তখন আমরা এটাকে কীভাবে সলভ করব? তখন এটাকে কী করে সলভ করবো যদি প্রশ্ন হয়, তখন আমাদের কেমন হবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা ফর্মুলা আমাদের। তাহলে কী লিখবো? দেখো 10% বাড়ছে মানে এক্সের জায়গায় +10 লিখলাম। ঠিক আছে, দেখো তারপরে কমছে, তাহলে এটা হবে -0 -20, কারণ কি? কমছে। আমি বলছিলাম কি কমলে মাইনাস, তাহলে প্লাস এক্স -20, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস এক্স জায়গায় কত লিখবো? +10, ওয়াইয়ের জায়গায় -20/100। ঠিক আছে, তাহলে দেখো +10 -20 কি হয়? +10 -20 কি হবে? যখন এরকম থাকবে না প্লাস মাইনাস, +10 -20, এদের ডিফারেন্স নেবে, কত হবে? 10, যেটা বড় সেটা চিহ্ন। তাহলে যখন +10 -20 আছে তখন কি হবে? দুটো ডিফারেন্স নেবে, 10 আর 20 ডিফারেন্স নেবে, যেটা বড় তার চিহ্ন। ঠিক আছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, প্লাস মাইনাস কি হবে? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের সঙ্গে এই প্লাসটা গুণ করলে এটাও মাইনাস, তাহলে কি হবে? -10 গণিত 20/100, এই শূন্য ক্যান্সেল করে দাও, তাহলে কত আসছে? -10 -2 মানে -12%। বোঝা গেছে কি বলেছি আমি? -12%, তার মানে কি হবে? -12% হচ্ছে আনসার। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আমি এটার আর একটা পার্ট বলছি, যখন এগুলোকে আমি হালকা করে চেঞ্জ করছি। ঠিক আছে, এই 10 20 এটা দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা পুরোটা মুছে দিই। এরকমও তো হতে পারে যে তোমার দুটোই কমছে, দুবারই কমছে। ধরো এরকম অঙ্কটা এলো -10%, তারপরে -20%, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এটাকে? কি লিখবো? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো কি হবে? এক্সের জায়গায় কত হবে? -10, ওয়াই জায়গায় কত হবে? -20,
প্লাস -10 গণিত -20/100। তাহলে কি হবে জিনিসটা? -10 আর -20 কত হবে? -30, তাই তো? -10 আর -20 কত হবে? -30 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসই হলো 10 গণিত 20/100। শূন্যগুলো ক্যান্সেল করে দাও, তাহলে কত আসছে? -30 প্লাস 2, তাহলে কত আসবে? -28%। উত্তরে গেল -28%। বোঝা গেছে? তাহলে এই ফর্মুলার ইমপ্লিমেন্টেশন আমি তোমাদের পুরো দেখিয়ে দিলাম এই একটা অঙ্ক থ্রুতে। তাহলে এই অঙ্কটা আনসার কত এসেছিল? 21%। আর এই যেগুলো দেখালাম সেটা হচ্ছে যে এই ফর্মুলার ইমপ্লিমেন্টেশন। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। যদি বুঝতে না পারো, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমরা কি করতে পারো, এইটার তোমার রিমাইন্ড করে একবার দেখে নেবে। ওকে, পরের প্রশ্ন দেখো। বলছে 2 কেজি আলু ও 4 কেজি পেঁয়াজের দাম যথাক্রমে 6 টাকা এবং 15 টাকা। এই রেটে এখন আর আলু পেঁয়াজ পাওয়া যায় না, তো কোনো অসুবিধা নেই, পরীক্ষা যখন দিয়েছে আমাদের করতেই হবে। 2 কেজি আলু আর কি 6 কেজি আর 4 কেজি পেঁয়াজের দাম 6 টাকা আর 15 টাকা। তাহলে 2 কেজি আলুর দাম কত বলছে? 6 টাকা। আর কি বলছে? 4 কেজি পেঁয়াজের দাম কত বলছে? 15 টাকা। এবার বলছে তাহলে আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত নির্ণয় করো। আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত। তাহলে 2 কেজি আলুর দাম যদি 6 টাকা হয়, তাহলে 1 কেজি আলুর দাম কত হবে? 6/2 মানে 3 টাকা। মানে আলু 3 টাকা কেজি, আলু 3 টাকা কেজি। ক্লিয়ার? বহুদিন আগেকার কথা, আলু 3 টাকা কেজি, এখন 15-16 টাকা কেজি। ঠিক আছে? 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, তাহলে 1 কেজি পেঁয়াজের দাম কত হবে? 15/4 টাকা। তাহলে 1 কেজি পেঁয়াজের দাম 15/4 টাকা। বোঝা গেছে? আমাকে কি বলছে? এদের বাজার দরের অনুপাত, আলু আর পেঁয়াজের বাজার দরের অনুপাত। তাহলে আমি এখানে লিখব আলু আর পেঁয়াজ। আলু কত টাকা কেজি? 3 টাকা। পেঁয়াজ কত করে কেজি? 15/4। তাহলে এই ধরনের অনুপাত যখন আমাকে করতে হবে, আমি কি করব? এই ধরনের অনুপাত যখন আমাকে করতে হবে, আমি কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, মানে বজ্র গুণন করে দেবো, মানে ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস, এভাবে ক্রসে মাল্টিপ্লিকেশন হবে, এর সাথে এর, এভাবে 4-এ 3 আছে, 3 নিচে 1 আছে, তাহলে এর সাথে এর আর এর সাথে এর, তাহলে কত হলো? 4-3 12, 5-3 15। তাহলে 3 দিয়ে কাটো, 3-4 12, 3-5 15, হয়ে গেল 4:5 আনসার। বোঝা গেছে তো? 4:5 হয়ে গেল আনসার। ঠিক আছে? তুমি আর একটা কাজ করতে পারতে এটার জন্য। দেখো, এটা যদি হয়ে যায় তাহলে আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটা। তা তুমি যেটা আর একটা যেটা করতে পারতে, সেটা হচ্ছে যে তুমি এটাকে ভগ্নাংশ না রেখে ডেসিমেলে করে নিতে পারতে। যেমন যেমন দেবো, তুমি যদি ভাগ করো 15কে 4 দিয়ে, কত হবে? 4-3 12, 13-14 15, 3 30, 4-7 28, 29 30, 2 4-5 20। তাহলে 3.75 আর 3। তাহলে তুমি এটাকে, তুমি এদের একটা রেশিও বের করতে পারো। তাহলে আলু ইস টু পেঁয়াজ কত হতো? আলু আর পেঁয়াজ কত হতো? আলু কত? 3 টাকা কেজি, আর পেঁয়াজ কত? 3 টাকা 75 পয়সা, 3.75। তাহলে তোমাকে যখন এইটা যখন রেশিও বের করতে হবে, তোমায় কি করতে হবে? একই গোত্রীয়, এটা দেখো পূর্ণ সংখ্যা, এটা কি ডেসিমেল ফ্র্যাকশন, তাহলে তোমাকে দশমিকটা হারাতে হবে। তাহলে তোমায় কি করতে হবে? একে তুমি 100 দিয়ে গুণ করবে, 300 হয়ে যাবে, আর একেও 100 দিয়ে গুণ করবে, কত হয়ে যাবে? 375। এবার তুমি কাটাকুটি করতে পারবে। এবার তুমি যদি কাটাকুটি করো, সেখানেও তোমার উত্তর একই আসবে, 4:5। তাহলে তুমি দশমিক দিয়েও আনতে পারো, তুমি ভগ্নাংশ দিয়েও আনতে পারো, কিন্তু দেখো এখানে কাটাকুটির জায়গাটা বড় হয়েছে অনেকটা, তাই জন্য আমরা চেষ্টা করি সবসময় ভগ্নাংশ দিয়ে যদি হয়ে যায় তো আমরা বেটার। ওকে, বোঝা গেছে পুরোটা? পরেরটা দেখো, বলছে যদি 5টি কমলা লেবুর, এখানেও ধার্য মূল্য লেখা আছে, এটা ধার্য মূল্য হবে না,
এটা হবে ক্রয় মূল্য, এই সরি এটা হবে ক্রয় মূল্য, ঠিক আছে, এটা হবে ক্রয় মূল্য। এটা হবে ক্রয় মূল্য। দাঁড়াও 1 মিনিট, এটা হবে ক্রয় মূল্য, বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলছে, যদি 5টি কমলা লেবুর ক্রয় মূল্য 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হয়, যদি 5টি কমলা লেবু ক্রয় মূল্য 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে কত শতাংশ লাভ হয়েছে? ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো যখন আমরা করেছিলাম একটু গোলমেলে লেগেছিল হয়তো তোমাদের কাছে, যারা অঙ্কগুলো করেছো। এটা আমরা খুব সহজ একটা অ্যাপ্রোচও করবো, যা লেখা আছে তাই লিখবো, এক্সট্রা কিছু না। 5টি কমলা লেবু ক্রয় মূল্য, তাহলে 5টি কমলা লেবুর ক্রয় মূল্য সমান 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য। 5টি কমলা লেবু ক্রয় মূল্য সমান 4টি কমলা লেবু বিক্রয় মূল্য। তাহলে আমি কি করব, এখানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য আমি বের করলাম, এটা রেশিও বের করছি। ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য নিচে চলে এলো, তাহলে পড়ে রইল 4 আর 5। তাহলে ক্রয় মূল্য হলো 4 টাকা, বিক্রয় মূল্য হলো 5 টাকা। ক্রয় মূল্য হলো 4 টাকা, বিক্রয় মূল্য হলো 5 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারি লাভ কত? 5 মাইনাস 4 মানে 1 টাকা। ক্লিয়ার? লাভ হচ্ছে 1 টাকা। তাহলে কি করলাম এখন অবধি? 5টি কমলা লেবুর ক্রয় মূল্য 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য সমান, তাহলে 5টা ক্রয় মূল্য সমান 4টির বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও বের করলাম, তাহলে কত হলো? 4/5। তাহলে 4টি, তাহলে ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে লাভ কত টাকা? 1 টাকা। এবার কি বলছে, লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কি করে বের করি আমরা? লাভের শতকরা হার কি করে বের করি? আমরা জানি যেটা কি হয়, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা কি হলো? লাভের শতকরা হার। এটা কি হয়? লাভের শতকরা হার। লাভের শতকরা হার সমান এটা হয়। তাই লাভ কত টাকা হচ্ছে আমার? 1 টাকা। ক্রয় মূল্য কত টাকা পেয়েছি? 4 টাকা ইন্টু 100, তাহলে কত হবে? 25%। বোঝা গেছে? তাহলে কি হবে আনসার? 25%। ক্লিয়ার? চলো দেখো, তোমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য বিএসএসআই তো ব্যাচ এন্ট্রি হবেই। তোমরা যদি ব্যাচে পড়তে চাও তো ব্যাচে পড়তে পারো। যদি তোমরা বলো যে আমরা ব্যাচে পড়তে পারছি না, আমাদের সেই আর্থিক সঙ্গতি নেই, তখনও কিন্তু বিএসএসআই তোমাদের জন্য একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা কি? ম্যাথ, রিজনিং আর জিকে। ম্যাথ, রিজনিং আর জিকে, এই কম্পিটিটিভের যে মেন 3টে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে কিন্তু একাধিক ক্লাস বিএসএসআই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। মানে তোমরা এখন যে চ্যানেলে এই ক্লাসটা দেখছো সেই চ্যানেলে কিন্তু নিয়মিত ম্যাথ, রিজনিংয়ের ক্লাস এবং জিকের ক্লাস হচ্ছে। তাহলে এটাকে পেতে গেলে তোমাদের কি করতে হবে? একটা টাকাও খরচ করতে হবে না, শুধু খাতা পেন নিয়ে কানে হেডফোন নিয়ে বসতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে বিএসএসআই তোমাদের এটাকে প্রোভাইড করছে। সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এটা প্রোভাইড করা হচ্ছে। তোমাদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলটাকে, এবং এই যে নোটিফিকেশন যে বারটা আছে এটাকে তোমাদের ট্যাপ করে রাখতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিও যখনই তোমাদের কাছে বিএসএসআই ইউটিউব চ্যানেলে আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা দেখতে পারো। সিস্টেমেটিক্যালি ম্যাথ, রিজনিং আর জিআই এর কিন্তু ক্লাস বিএসএসআই ইউটিউব চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে। ঠিক আছে? তাহলে তোমাদের কি করতে হবে? বিনামূল্যে দেখতে পারবে, শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ভিডিও এলো অথচ তুমি দেখতে পেলে না, এরকম যাতে না হয়। ওকে, আমরা অঙ্কে ফিরে আসি। বলছে 961 সৈন্যদের বর্গাকারে সাজালে প্রতি লাইনে কতজন করে থাকবে?
961 জন সৈন্যকে যদি বর্গাকারে সাজানো হয় তাহলে প্রতি লাইনে কতজন করে থাকবে? ঠিক আছে, বর্গাকারে সাজালে প্রতি লাইনে কতজন করে থাকবে, মানে এরকমভাবে 1 2 3 4 1 2 3 4 এরকম, এটা হচ্ছে বর্গাকারে সাজানো। মানে এদিকেও 4 জন থাকবে, এদিকেও 4 জন থাকবে। তার মানে এতজন সৈন্যকে যদি থাকতে হয় তাহলে কতজনকে থাকতে হবে? এইটার হোল স্কোয়ার দেখো তুমি 16 যাচ্ছে, 1 2 3 4 5, সরি ও আচ্ছা আচ্ছা, এইটা তো 5টা হয়ে গেছে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই, এবার ঠিক আছে, এদিকেও 4 এদিকেও 4, তাহলে কতজন করে থাকবে? 4 4 16। তার মানে 16 জন সৈন্যকে তুমি এভাবে সাজাতে পারো। মোদ্দা কথা কি, তাহলে তুমি যখন বর্গাকারে সাজাবে তাহলে এই যে সংখ্যাটা এটাও তাহলে কারো একটা বর্গমূল হতে হবে। তুমি যখন বর্গাকারে সাজাবে তখন এই দিকেও এই সংখ্যাটাকেও কারো একটা বর্গমূল হতে হবে। দেখো এখানে 16 জন আছে, 4 আর 4 সাজিয়েছি, 16 জন আছে, 4 আর 4 সাজিয়েছি, তাহলে এই 16 সংখ্যাটা কার বর্গমূল? 4-এর বর্গমূল। এই 4-এর হোল স্কোয়ার করলে 16 আসে, তাই জন্যে 16 জনকে সাজাতে পেরেছি। তাহলে 961 জনকে তোমাকে যদি সাজাতে হয় তাহলে এদের মধ্যে কার স্কোয়ার 961 সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে 961 বর্গমূল আমাকে বের করতে হবে। কী করতে হবে? 961 বর্গমূল। যদি তোমার মুখস্থ থাকে তো খুবই ভালো, যদি মুখস্থ না থাকে তাহলে আমি করাচ্ছি, দেখে নাও কীভাবে বর্গমূল বের করতে হয়। 961, ঠিক আছে। প্রথমে আমি তোমাদের বলছি গতানুগতিক পদ্ধতিতে কীভাবে হয় বর্গমূল বের করার নিয়মটা, ঠিক আছে। ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা কেটে বাদ দিতে হয়। তাহলে ডান দিক থেকে জোড়া সংখ্যা কত? 61 আর 9 একা পড়ে রইল, ঠিক আছে। এবার আমাদের এইটাকে টার্গেট করতে হবে যে আমাকে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যার বর্গ 9 অথবা 9-এর ছোট। আমাকে এখানে সর্বপ্রথমে বাঁ দিকের সংখ্যাটাকে নিতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 9-এর থেকে ছোট অথবা 9। তাহলে কত বসাবো আমি? 3। ক্লিয়ার? তাহলে 3 3 9, পরে কত রইল? 61। বোঝা গেছে? তাহলে দেখো এইখানে যে সংখ্যাটা বসিয়েছি, আমি এটা কালিটা চেঞ্জ করে দিই তোমাদের, এখানে যে সংখ্যাটা বসিয়েছি তার দ্বিগুণ সংখ্যা এখানে বসাতে হবে, তার দ্বিগুণ সংখ্যা। তাহলে সেটা কত হবে? সেটা কত হবে? 6। কত হবে? 6। তাহলে তোমাদের এখানে এবার এই 6টা পেলে এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, এই জায়গাটায় এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটার সাথে মিলে যায়। তাহলে দেখো তুমি যদি এখানে 1 বসাও তাহলে 61কে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 61। যেটা এখানে বসালে সেটাও এখানে বসাতে হবে, আনসার হবে এটা। এটা হয়ে গেল আনসার। তাহলে এটা হলো যে কোনো বর্গমূল তুমি যদি করতে চাও তাহলে এটাই তার পদ্ধতি। এরপরে আমি একটা দেখাবো যে শর্টকাটে কী করে বর্গমূল করতে হয়, ঠিক আছে। তো এটা আমি আরেকবার বলে দিই, এই যে 961 সংখ্যাটা আছে, তাহলে ফার্স্ট কী করব? ডান দিক থেকে যে জোড়া সংখ্যাটা আছে সেই জোড়া সংখ্যাটা আমি কেটে নেব, এই যে জোড়াটা, তারপরে যেটা রইল সেটা রইল। তাহলে এখানে যে সংখ্যাটা আছে আমাকে প্রথমে ভাগের মতো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার বর্গ, ভালো করে বোঝো, যার বর্গ এই সংখ্যাটার থেকে ছোট অথবা এই সংখ্যাটা। তাহলে এমন একটা সংখ্যা আমি পাচ্ছি 3, তাহলে 3 3 9, তাহলে 9 আমি বসালাম এখানে। বাকি কে রইল? 61। এটা তো 9 9 তো মিলে গেল, তাহলে 61 নিচে নেমে গেল। কতই নামবে? জোড়ায় জোড়ায় নামবে, ভাগের মতো একানে একানে নয়, একজন না, জোড়ায় জোড়ায় নামবে। 61 নামলো। তাহলে এই যে সংখ্যাটা প্রথমে বসিয়েছিলাম এর দ্বিগুণ সংখ্যা আমাকে নিতে হবে, সবসময় মনে করে দ্বিগুণই হবে, অলওয়েজ এটা দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ সংখ্যা কত? 6। 6-এর পরে এই জায়গায় তোমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা দিয়ে এই পুরোটাকে গুণ করলে এটা আসে। এখানে তোমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে, যে সংখ্যা দিয়ে এই পুরোটাকে গুণ করলে এটা আসবে। তাহলে আমি যেখানে 1 বসাই, দেখো 1 দিয়ে গুণ করতে হয়েছে আমাকে 61। আমি যেখানে 2 বসাতাম তাহলে 62কে 2 দিয়ে গুণ করতে হতো এটা 124 হতো। বোঝা গেছে আমি কি বলেছি? তাহলে যেহেতু এখানে 1 বসাচ্ছি তাহলে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 61। তাহলে 61 মিলে গেল। এই যে একটা বসালাম সেই একটা তোমাকে এখানেও বসাতে হবে, এটা হয়ে গেল তার বর্গমূল। বোঝা গেছে পুরো প্রসেসটা? দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে এসেছি এবার, ঠিক আছে। এই প্রশ্ন দেখো কি বলছে, কোনো টাকার 5% কমলে 133 টাকা, কোনো টাকার 5% কমালে হয় 133 টাকা, মূল সংখ্যাটি, মূল টাকার অঙ্কটি কত? কোনো টাকার 5% কমালে হয় 133 টাকা,
মূল টাকার পরিমাণ কত। তাহলে কোনো টাকার 5% কমালে হয় 133 টাকা, তাহলে সংখ্যাটা থেকে 5% আমি কমিয়ে নিয়েছি। তাহলে মেন সংখ্যা যদি 100% হয় সেখান থেকে 5% কমিয়ে নাও, তাহলে কত পড়ে রইল? মেন সংখ্যা যদি 100% হয়, এটা যদি মূল সংখ্যা হয়, তাহলে 100% যদি 5% কমিয়ে নাও তাহলে কত পড়ে থাকবে? 95% পড়ে থাকবে। তাহলে এই 95%-এর মানই 133 বলে দিয়েছে। তাহলে এই 95%-এর মানই কত? 133। তাহলে মূল সংখ্যা কত? মূল সংখ্যা, মূল টাকা আমি কত ধরেছি? 100%, তাই তো? তাহলে 95% মান এটা হলে 100%-এর মান কত? 133 × 100/95। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা দেখা যাক। কত দিয়ে যাবে? 19 দিয়ে কাটো, 5 × 19 = 95। ঠিক আছে, 19 দিয়ে কাটো, তাহলে 19 দিয়ে আমি কাটি তাহলে কত হবে? 9 × 3 = 27, 9 × 4 = 36, 9 × 5 = 45, 9 × 6 = 54, 9 × 7 = 63, 7 7 × 63, 3 হাতে হলো 6, 7 × 7 আর 6 = 13, তাহলে কত হচ্ছে এটা? 7। ঠিক আছে, তাহলে 5 20 100, তার মানে 7 দুগুণে 140, তাহলে 140 হচ্ছে আনসার। বোঝা গেছে? তাহলে 133/95 × 100। ক্লিয়ার? দেখো বোঝা গেছে নিশ্চয়ই, এটা কোনো সমস্যা নেই। পরেরটা যাই। আর তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। ঠিক আছে, তোমাদের যে পুরো ক্লাস করানো হয়েছে এটা তোমরা দেখে নেবে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তাহলে সেটা তোমরা কমেন্টসে জানাবে, কমেন্টসে তোমাদের রিপ্লাই করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি ক্লাস ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে এটা সার্কুলেট করে দেবে। থ্যাংক ইউ।